হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস অনার্সে বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তাদের যে সিলেবাসে CC1 পেপারটি আছে, মেজর বা মাইনর পেপার হিসেবে CC1, যে পেপারটির নাম হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন, সেই পেপারটি থেকে যে তোমাদের প্রথম ইউনিট যেটা রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন, যে মডিউল থেকে দুটি প্রশ্ন তোমাদের ইম্পর্ট্যান্ট এবার পরীক্ষার জন্য 20 নম্বরের প্রশ্ন হিসাবে, পাশেরও 20 নম্বর, অনার্সেরও 20 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনের সাহিত্যিক উপাদান। সেই সাহিত্যিক উপাদানের প্রশ্নটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই লেকচার ক্লাসে, এবং ক্লাসের শেষে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য এই কোশ্চেনের যে উত্তর বা অ্যান্সার পত্র সেটি কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখবে। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ভিডিওটি ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ইতিমধ্যে এই প্রশ্ন সম্পর্কে জানো এবং এর উত্তর সম্পর্কে কম বেশি তোমরা পড়েছো বা ক্লাসে, কলেজের ক্লাসে, লেকচার ক্লাসে স্যারেদের কাছে শুনেছো। তবুও আজকে নতুন করে এই ভিডিও ক্লাসটিতে বিষয়টিকে অবতারণা করা হচ্ছে। তা আমাদের দেখে নেওয়া যাক আমাদের প্রশ্নটি কী আছে। প্রথম প্রশ্ন যেটা আমাদের, বিএ হিস্ট্রি অনার্স বা পাস ফার্স্ট সেমিস্টার CC1, প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এখন এই সাহিত্যিক উপাদানের কথা যদি বলি, দেখো, প্রাচীন ইতিহাস হচ্ছে প্রাচীনকালের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনার একটি সংকলন হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসকে জানতে গেলে, বুঝতে গেলে আমাদের তথ্য সূত্রের প্রয়োজন, বিভিন্ন উপাদানের প্রয়োজন। এখন এই উপাদান দুই প্রকারের হয়, একটি প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটি সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান দুটোই প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট 20 নম্বরে। আজকে সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করা হবে। তো প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে একটু বলে রাখি। প্রাচীনকালের যেসব মানুষের ব্যবহারকার্য লিপি বা লেখ, শিলালেখ, বা তাদের যে ব্যবহৃত মুদ্রা বা স্থাপত্য ভাস্কর্য, এই যে তিনটি বিষয় নিয়ে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান। আর সাহিত্যিক উপাদানটি কি? সাহিত্যিক উপাদান হচ্ছে এই প্রাচীনকালের মানুষের লিখিত কোনো গ্রন্থ, কোনো বইপত্র, ঐতিহাসিক কোনো কাগজপত্র বা ইত্যাদি যত লেখনী, যত লেখাপত্র রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেগুলোই হচ্ছে কিন্তু সাহিত্যিক উপাদান। এখন এই সাহিত্যিক উপাদান আবার দুই প্রকারের হয়, একটি দেশীয় সাহিত্যিক উপাদান আর একটি হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। একটি দেশীয় সাহিত্যিক উপাদান আর একটি হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। দেশীয় সাহিত্যিক উপাদান মানে ভারতবর্ষের প্রাচীনকালের মানুষেরা যে সমস্ত ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছে, যে সমস্ত ইতিহাসের জন্য যে সমস্ত তথ্যসূত্র রেখে গেছে কোনো লিখিত আকারে, সেগুলোকে আমরা বলবো সাহিত্যিক উপাদান, দেশীয়। এখন এই দেশীয় সাহিত্যিক উপাদানেরও আবার অনেকগুলি পাঠ আছে। তবে সেই পাঠে যাওয়ার আগে আমরা এইখানে একটু দেখে নেব যে আমাদের এই প্রাচীনকালের ইতিহাস রচনার বিষয়ে একটু দেখে নেব। বিষয়টা হচ্ছে এই যে প্রাচীনকালের আমাদের ইতিহাসের কিন্তু সাহিত্যিক উপাদানের ধারাবাহিকতার অভাব রয়েছে, বা যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেগুলো রয়েছে ইতস্তত, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এগুলোকে লক্ষ্য করে ঐতিহাসিক কিথ বলেছেন এবং ঐতিহাসিক ফ্লিট বলেছেন যে ভারতীয়দের মধ্যে ইতিহাস একটু বোধের অভাব ছিল। আলবেরুনি বলেছেন যে ভারতীয়দের মধ্যে কোনো ঐতিহাসিক চেতনা ছিল না, এবং তাদের কাছে যখন ইতিহাস জানতে চাওয়া হয় তারা তখন গল্পের অবতারণা করেন, বিভিন্ন গল্প কাহিনী তখন তারা জুড়ে দেন। কিন্তু এখানে ঐতিহাসিক ফ্লিট এই বক্তব্য রাখার পর, বা এই আলবেরুনির এই বক্তব্য রাখার পর, এনার বিরোধিতা করেছেন ঐতিহাসিক ক্লিট বা কিথ, এনার বিরোধিতা করেছেন। কিথ বলছেন যে না, ভারতীয়দের মধ্যে প্রাচীনকালের যে কিছু কিছু লেখা, তথ্যসূত্র এগুলো পাওয়া যায়, যেগুলো থেকে বোঝা যায় যে ভারতীয়দের মধ্যে কিন্তু ঐতিহাসিক চেতনা ছিল। রমেশচন্দ্র মজুমদার বলছে যে ভারতীয়দের মধ্যে ইতিহাস বোধের অভাব ছিল না, ঐতিহাসিক উপাদানের অভাব ছিল না, বা তথ্যসূত্রের অভাব ছিল না। অভাব কি ছিল না, এই সমস্ত তথ্যসূত্রকে একত্রিত করে বা এই উপাদানগুলোকে এক জায়গায় এনে ইতিহাস লেখাটা, ধারাবাহিক ইতিহাস রচনা করার যে মানসিকতা, যে ইচ্ছা বা উদ্যোগ, তার অভাব ছিল। প্রাচীনকালে ভারতবর্ষে কিন্তু তিনি বলছেন, প্রাচীনকালে ভারতবর্ষে সেই গ্রিক দেশের হেরোডোটাস, থুকিডিডিস, রোমের পলিবিয়াস, লিভি, ট্যাসিটিয়াস, এদের মতো কিন্তু ঐতিহাসিকরা প্রাচীনকালে ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি। এই জন্য ভারতবর্ষের প্রাচীনকালে কোনো ইতিহাস কিন্তু লেখা হয়নি। তাহলে ভারতবর্ষের প্রাচীনকালের ইতিহাস আমরা কিভাবে লিখলাম, এখন কিভাবে জানলাম? এখন জানলাম আধুনিক ঐতিহাসিকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে। আধুনিক ঐতিহাসিকরা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রাচীনকালের ঐতিহাসিক তথ্যসূত্রকে একত্রিত করে একটা ধারাবাহিক ইতিহাস রচনা করেছে, বা প্রাচীন ভারতের ইতিহাসকে পুনর্গঠন করেছে, যেটা যে ইতিহাস এখন আমরা পড়তে পারি বা জানতে পারি। এখন এই যে সাহিত্যিক উপাদানের কথা বলছিলাম, দেশীয় সাহিত্যিক উপাদান, সেই দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। ভাগগুলো একবার একটু দেখে নেবো।
প্রথমে আছে বৈদিক সাহিত্য, মহাকাব্য, পুরাণ, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, সংস্কৃত সাহিত্য, জীবনচরিত, আর আছে আঞ্চলিক ইতিবৃত্ত। এগুলো পয়েন্টস আকারে মানে দেওয়া আছে। এগুলো কিন্তু এক একটা প্যারা করে করে এক একটা টপিকের উপরে কিন্তু এক একটা প্যারা করে করে বিস্তারিতভাবে লিখে যেতে হবে 1000 ওয়ার্ডে। তা প্রথমে আছে বৈদিক সাহিত্য। দেখো বৈদিক যুগে যে সাহিত্য মানে আর্যরা মানে আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়। তা আর্য যুগে প্রধান সাহিত্য বা প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর্যরা বেদ রচনা করে। বেদের 4টি ভাগ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। আবার প্রতিটি বেদের আবার 4টি করে ভাগ আছে, ব্রাহ্মণ সংহিতা, আরণ্যক, উপনিষদ। এগুলো থেকে আর্যদের সামগ্রিক জীবনের ইতিহাস জানা যায়, আর্যদের সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম সব কিছু জানা যায়। পরিপূর্ণভাবে আর্য সভ্যতার ইতিহাস আমরা জানতে পারি কিন্তু এই ঋগ্বেদ থেকে। এই জন্য বৈদিক সাহিত্য আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে বা পুনর্গঠন করার ক্ষেত্রে। এরপরে আছে মহাকাব্য। মহাকাব্য বলতে ভারতবর্ষের 2 মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। রামায়ণ রামায়ণ রচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, আর মহাভারত রচনা হয় খ্রিস্টীয় 5ম শতাব্দী, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দীর মধ্যে রামায়ণ রচনা করেন বাল্মীকি, আর ব্যাসদেব রচনা করেন মহাভারত। রামায়ণ থেকে আমরা রাম রাবণের যুদ্ধ জানতে পারি, বা বলা যায় আর্য অনার্যদের যে ফাইট বা সংগ্রাম সেটি কিন্তু আমরা জানতে পারি। আবার মহাভারত থেকে আমরা আর্যদের যে পরিপূর্ণ সমাজ জীবনের ইতিহাস, রাজনৈতিক জীবনের ইতিহাস, তৎকালীন প্রেক্ষাপটে মানুষের ইতিহাস, এগুলো আমরা কিন্তু জানতে পারি মহাভারত থেকে। এছাড়া মহাভারতে আর্যরা যে বিভিন্ন উপগোষ্ঠীতে বা সম্প্রদায়ে বিভক্ত ছিল, যেমন যদু, অনু, পুরু, কুরু, তুর্ব, সৃঞ্জয়, ভরত গোষ্ঠী, এইসব গোষ্ঠীগুলির মধ্যে যে ক্ষমতা দখলের জন্য বা সম্পদ দখলের জন্য যে পারস্পরিক লড়াই বিদ্বেষ, সেটাও কিন্তু আমরা জানতে পারি এই মহাভারত থেকে। তাহলে মহাভারত মহাকাব্য থেকে আমরা বুঝতে পারলাম কি জানতে পারি। এরপর আছে পুরাণ। দেখো ভারতবর্ষে 18টি পুরাণ আছে, যাকে আমরা অষ্টাদশ পুরাণ বলি। এখন এই পুরাণের প্রসঙ্গে ঐতিহাসিক ম্যাকডোনাল্ড সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে ভারতের ইতিহাসের অনেক তথ্য এই পুরাণে রয়েছে। এখন এই পুরাণ বলতে 18টি পুরাণ। 18টি পুরাণের মধ্যে বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ, মৎস্য পুরাণ, এইসব পুরাণগুলোর গুরুত্ব সব থেকে বেশি, কারণ এই পুরাণগুলিতে কিন্তু ঐতিহাসিক তথ্য রয়েছে। তবে এই পুরাণগুলি থেকে আমরা কি জানতে পারি? পুরাণগুলি থেকে জানতে পারি বিভিন্ন রাজা বা ঋষির বংশাবলী জানতে পারি, বিভিন্ন রাজবংশের ইতিহাস জানতে পারি, এই পৃথিবীর সৃষ্টি, ধ্বংস, ধ্বংসের পর আবার সৃষ্টি, এছাড়া বিভিন্ন অঞ্চলের ইতিহাসও কিন্তু আমরা এই পুরাণগুলি থেকে জানতে পারি। ঐতিহাসিক পার্জিটার এবং ভিনসেন্ট স্মিথ এনারা বলছেন যে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে পুরাণগুলি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ পুরাণে অনেক কিংবদন্তি, লোককথা, অনেক ট্র্যাজেডি মিশে আছে। তাই এই সাবধানতা আমাদের নিতে হবে। পুরাণের পরে আছে বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ। এই বৌদ্ধ জৈন ধর্ম, এই দুটি ধর্মের উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তাই যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ যে যুগটাকে বলেছেন আনডেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের তারিখবিহীন যে ইতিহাস, যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস, সেই ইতিহাস জানতে গেলে আমাদের কিন্তু বৌদ্ধ আর জৈন ধর্মগ্রন্থের কথা জানতে হয়, কারণ এই সময়ই এই ধর্ম দুটির উত্থান হয়। বৌদ্ধ ধর্মগ্রন্থ যেমন ত্রিপিটক আছে, জাতক আছে, সিংহলি, ইতিবৃত্ত আছে, দীপবংশ, মহাবংশ রয়েছে। এগুলো থেকে আমরা কি জানতে পারি? সেই সময়কার তৎকালীন প্রেক্ষাপটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সমাজ সব জানতে পারি। এছাড়া সেই সময়কার ষোড়শ মহাজন পদের কথা জানতে পারি, মগধ সাম্রাজ্যের উত্থানের বিভিন্ন কাহিনী জানতে পারি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, অশোকের জীবনের নানান ঘটনা আমরা কিন্তু এই বৌদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থগুলি থেকে জানতে পারি। এরপর আছে জৈন ধর্মগ্রন্থ। জৈন ধর্মগ্রন্থ যেমন দ্বাদশ অঙ্গ, উপাঙ্গ, এছাড়া রয়েছে জৈন পরিশিষ্ট পার্বণ, ভগবতী সূত্র, অঙ্গুত্তর নিকায়, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, প্রবন্ধ কোষ, প্রবন্ধ চিন্তামণি, এসব গ্রন্থ থেকে কিন্তু আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মানুষের সামগ্রিক ইতিহাস জানতে পারি। এরপরে আছে কি দেখো, সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্যকে আরেকটি নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। কোনো ধর্মকে কেন্দ্র করে নয়, ধর্মের বাইরে গিয়ে কোনো সংস্কৃত ভাষায় লেখা যেসব বিভিন্ন গ্রন্থ, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র বলতে পারি, পাণিনির ব্যাকরণ বা অষ্টাধ্যায়ী বই বলতে পারি, বা বলতে পারি আমরা পতঞ্জলির মহাভাষ্য, এই গ্রন্থগুলো থেকেও কিন্তু আমরা সেই সময়কার মানুষের ইতিহাস জানতে পারি। বিশেষ করে মৌর্য যুগের সমাজ কেমন ছিল, রাষ্ট্রনীতি কেমন ছিল, রাজার কি কর্তব্য ছিল, মৌর্য যুগের নারীদের অবস্থা কেমন ছিল ইত্যাদি এই সময় জানতে পারি। গুপ্ত যুগের ইতিহাস জানতে গেলে, মৌর্য যুগের পরে গুপ্ত যুগের ইতিহাস জানতে গেলে আমাদের মহাকবি যে কালিদাস, তার রচনা আমাদের পড়তে হয়। তার রচনা বলতে কালিদাস লিখেছিলেন মালবিকাগ্নি মিত্রম। তা মালবিকাগ্নি মিত্রম থেকে আমরা শুঙ্গ বংশের রাজা
পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্রের শাসনকাল জানতে পারি। রঘু বংশ থেকে আমরা রঘুর দিগ্বিজয় মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী জানতে পারি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে শকদের সাথে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের ইতিহাস জানতে পারি। বা গুপ্ত যুগের দেবী চন্দ্রগুপ্তম, যেটা বিশাখ দত্তের লেখা যে গ্রন্থ, সেটা থেকে আমরা সমুদ্রগুপ্তের পরবর্তীকালে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে যে সমস্যা তৈরি হয় গুপ্ত সাম্রাজ্যে সেই ইতিহাস জানতে পারি। এছাড়া রয়েছে বাদশায়নের কামসূত্র, এইসব গ্রন্থগুলো থেকে, সব সংস্কৃত গ্রন্থ, গার্গী সংহিতা, এইসব গ্রন্থগুলো থেকে আমরা গুপ্ত যুগের বিভিন্ন সন তারিখ রাজার কাহিনী কিন্তু আমরা জানতে পারি। এরপরে আছে জীবনচরিত। দেখো প্রাচীনকালের রাজারা তাদের রাজসভায় কোনো না কোনো সভাকবি থাকতেন, না তো সভা পণ্ডিত থাকতেন। সেই সব সভা পণ্ডিতরা সেই রাজার জীবনী কাহিনী লিখতেন, জীবনচরিত লিখতেন। সেগুলো থেকেও আমরা কিন্তু অনেক ইতিহাস জানতে পারি, গুপ্ত যুগের পরবর্তী ইতিহাস জানতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বাগপতি রাজের গৌরবাহ, বিক্রমাঙ্ক দেব চরিত, হর্ষচরিত, বা জানতে পারি চাঁদ বরদইয়ের পৃথ্বীরাজ চরিত। এইসব গ্রন্থগুলো থেকে কিন্তু সেই সময়কার সংশ্লিষ্ট ইতিহাস জানতে পারি, বা সেই রাজার ব্যক্তিগত কার্যাবলী, তার রাজনৈতিক কার্যাবলী ইত্যাদি সব কিছু কিন্তু আমরা জানতে পারি এই জীবনীমূলক গ্রন্থ থেকে। এরপরে রয়েছে দেখো আঞ্চলিক ইতিবৃত্ত বা আঞ্চলিক ইতিহাস। কোনো একটি অঞ্চলের ইতিহাস জানার ক্ষেত্রে অনেক ইতিহাস গ্রন্থ কিন্তু এই প্রাচীন ভারতে রচিত হয়েছিল। যেমন কলহনের রাজতরঙ্গিনী, গুজরাট কাশ্মীরের উপরে লেখা, কাশ্মীরের লোহার বংশের ইতিহাস, উৎকল বংশের ইতিহাস আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এবং আরবি ত্রিপাঠী এই গ্রন্থটিকে প্রথম ভারতবর্ষের ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দিয়েছে, কারণ এই গ্রন্থটিতে মানে কলহনের রাজতরঙ্গিনীতে প্রথম বিজ্ঞানসম্মতভাবে নানা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে নানা তথ্য সমৃদ্ধভাবে এই ইতিহাসিক গ্রন্থ লেখা হয় কলহনের রাজতরঙ্গিনী। এছাড়া রয়েছে ধরুন গুজরাটের উপরে লেখা আছে সোমেশ্বরের রাসমেলা, গুজরাটের ইতিহাস জানা যায়। তা দেশীয় সাহিত্যিক উপাদান আলোচনা করতে গেলে প্রথম বৈদিক সাহিত্য, মহাকাব্য, পুরাণ, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, সংস্কৃত সাহিত্য, জীবনচরিত, আঞ্চলিক ইতিবৃত্ত, এই পয়েন্টগুলোর উপরেই কিন্তু তোমাদের নোটসটিতে আলোচনা করতে হবে। এবং তোমরা যে 12-14টা প্যারার যে 1000 ওয়ার্ডের নোটটি লিখবে, সেই নোটে দেশীয় সাহিত্যের প্রথমে ভূমিকা দিয়ে যে ভারতীয়দের ইতিহাস চেতনা ছিল কি ছিল না সেই সব জায়গাটা আলোচনা করে প্রপারলি এই সব পয়েন্টের উপরে এক একটা প্যারা করে করে কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এখানে একটা প্রথমে ভূমিকা এলো, তারপরে এই যে 7টি পয়েন্ট আছে 7টি পয়েন্টের উপর 7টি প্যারা হলো, তারপরে আমরা চলে যাব দেশীয় সাহিত্য কমপ্লিট হয়ে গেল। তবে দেশীয় সাহিত্যের একটি বিষয় আলোচনা করা অবশ্যই প্রয়োজন। এই যে দেশীয় সাহিত্য, এর কি কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি নেই? অবশ্যই আছে। দেখো দেশীয় সাহিত্যগুলি, অনেক সাহিত্য যেমন পুরাণের কথা বলি, এগুলো কিন্তু যুগে যুগে পরিমার্জিত হয়েছে, পরিবর্ধিত হয়েছে, নানা রকম সংযোজন বিয়োজন হয়েছে। তাই এগুলোর মধ্যে কিন্তু অনেক রকম অসঙ্গতি রয়েছে। এছাড়া জীবনচরিত গ্রন্থগুলো তো যেমন হর্ষচরিতের কথা বলা যায়, একটা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা হয়েছে। রমেশচন্দ্র মজুমদার এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। এছাড়া এই দেশীয় সাহিত্যিক উপাদানগুলির মধ্যে অনেক সীমাবদ্ধতার কথাও বলা যায়, যেমন হচ্ছে এগুলো হচ্ছে নানান পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিতে লেখা আছে কিছু কিছু জায়গায়, বা অনেক ধর্মীয় বিষয় নিয়ে লেখা আছে, ধর্মনিরপেক্ষ গ্রন্থ নয়, এগুলো অনেক ধর্মকে কেন্দ্র করে লেখা। তাই এখান থেকে এগুলো প্রকৃত অর্থে এগুলো ইতিহাস নয়, এক কথা বলতে গেলে এগুলো ইতিহাস নয়, এগুলো ঐতিহাসিক ঘটনা, এর মধ্যে কিছু কিছু লেখা আছে, কিন্তু এগুলো মানে পরিপূর্ণভাবে ইতিহাস নয়। তাই এইগুলো ছিল দেশীয় সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতা। তাই এগুলো লেখার পরে তার সীমাবদ্ধতার প্রসঙ্গটি লিখতে হবে। তাহলে 7-8টি প্যারা এখানে চলে এলো। এরপরে আমরা দেখব যে বৈদেশিক সাহিত্যিক উপাদান। যদি প্রশ্নে দেয় যে সাহিত্যিক উপাদান লেখো, তখন দেশীয় বৈদেশীয় দুটি লিখতে হবে। যদি উল্লেখ করে দেয় দেশীয় সাহিত্যিক উপাদান লেখো, তাহলে আর বৈদেশিক সাহিত্যিক উপাদান লেখা লাগবে না। তবে আমরা এখানে দেখব বৈদেশিক সাহিত্য। বৈদেশিক সাহিত্যের মধ্যে দেখো প্রাচীনকালে ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মপ্রচারক, পর্যটক বা ভ্রমণকারী এনারা ভারতবর্ষে এসেছেন, ব্যবসায়িক অনেক লোকও এসেছেন। তারা ভারতবর্ষে দীর্ঘদিন থেকে এদেশের সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তারা কিন্তু তাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে অনেক গ্রন্থ পুস্তক লিখে গেছেন, যেগুলি থেকে আমরা সেই সময়কার ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। যেমন এরকম বলতে গেলে প্রথম গ্রিক দেশের কথা বলা যায়। দেখো গ্রিক দেশের ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি কখনো ভারতে আসেননি, কিন্তু তিনি লিখেছেন তার ইতিহাসমালা গ্রন্থ থেকে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে যে পার্শ্বিক আক্রমণ হয় সেই সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া তোমার ট্যাসিটাসের ইন্ডিকা গ্রন্থ আছে। এছাড়া রয়েছে যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে, তার 3 জনের অভিযান সঙ্গী ছিল নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস, ওনেসিক্রিটাস। তারা লিখেছিলেন আলেকজান্ডারের জীবনী, যা থেকে আমরা আলেকজান্ডারের পাশাপাশি ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। এছাড়া পলিবিয়াসের সাধারণ ইতিহাস রয়েছে, জাস্টিন রয়েছে, এপিটোম প্লুটাকের লেখা আছে, রোমান ঐতিহাসিক কুইন্টাস কার্টিয়াসের লেখা আছে, টলেমির ভূগোল আছে,
পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, যেটা ভারত মহাসাগরের বিবরণ, এইসব গ্রন্থ থেকেও কিন্তু আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। বিশেষ করে ভারতের সাথে রোমের বাণিজ্য, ভারতের সাথে গ্রিস দেশের বাণিজ্য, উত্তর পশ্চিম সীমান্তে ভারত পার্শ্বিক আক্রমণ ইত্যাদি ঘটনা আমরা জানতে পারি এই গ্রিক আর রোমান এদের বিবরণ থেকে। এরপরে চৈনিক বিবরণ, চীন দেশ থেকে প্রথমে ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে আসেন এবং ফোকুওকি একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থ থেকে আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। এরপরে আছে হিউয়েন সাং, যে হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে আসেন, শিউকি একটি গ্রন্থ লেখেন, যে গ্রন্থ থেকে ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। 650-এর পর গুপ্ত সাম্রাজ্যের পরবর্তীকালে ইৎ সিং ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষের প্রেক্ষাপটে তিনি গ্রন্থ রচনা করেন, ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস। তারপরে বৌদ্ধ বা চৈনিক পর্যটক লামা তারানাথ বা তারকনাথ, তিনি লিখেছিলেন ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম, যে গ্রন্থ থেকেও আমরা ভারতবর্ষের সেই সময়কার ইতিহাস জানতে পারি, ধর্মের ইতিহাস জানতে পারি। আরবীয় পর্যটক সুলেমান আল বিলাদুরি, আল মাসুদি, হাসান নিজামি, আল বেরুনি প্রমুখ পর্যটকরা ভারতবর্ষে এসেছেন। সুলেমান দেবপালের সময় এসেছেন, আল বিলাদুরি মহিপালের সময় ভারতবর্ষে এসেছেন, আল বেরুনি 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সময় ভারতবর্ষে এসেছেন, দীর্ঘদিন ভারতবর্ষে বসবাস করে তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ বলে একটি গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থ থেকে ভারতবর্ষের ইতিহাস জানা যায়। তো এইগুলো ছিল বৈদেশিক সাহিত্যিক উপাদান। যে বৈদেশিক সাহিত্যিক উপাদান আলোচনা করতে গেলে গ্রিক, রোমান, চৈনিক, আরবীয় এই 4টি পয়েন্টের উপরে কিন্তু আলোচনা করতে হবে। তাহলে এখানে আমরা 7-8টি প্যারা দেখলাম, আর এখানে কিন্তু আমরা আবার 4টি প্যারা দেখলাম, নিয়ে হয়ে গেল 12টা প্যারা। একটা 20 নম্বরের নোটস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে বৈদেশিক সাহিত্যের কি কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, সেটিও কিন্তু শেষ প্যারাতে উল্লেখ করতে হবে। অবশ্যই আছে। দেখো, এই যে বৈদেশিক পর্যটকরা ভারতবর্ষে এসেছেন, তারা ভারতবর্ষের সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল ছিলেন না। এদের সম্পর্কে এদেশের রীতিনীতি, কালচার সম্পর্কে খুব একটা ওয়াকিবহল বা খুব একটা জানতেন না। এই জন্য তাদের যে রচনা, সেটির ভিত্তি ছিল খুবই দুর্বল। তারা বিভিন্ন জনশ্রুতি, লোককথা, মানুষের মুখে শোনা গল্প, বিভিন্ন ট্র্যাজেডির উপর নির্ভর করে কিন্তু তারা ইতিহাস রচনা করেছেন। তাই তাদের ইতিহাসের মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমাদের কি করণীয়? ইতিহাস রচনা করার ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা ইতিহাস কিভাবে লিখব? আমরা এই যে সাহিত্যিক উপাদান, বৈদেশিক এবং দেশীয় সাহিত্যিক উপাদান, এই দুটিকে একত্রিত করে, এবং এর সাথে যে আরেকটি উপাদান আছে ইতিহাসের, প্রত্নতাত্ত্বিক উপাদান, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সেগুলিকে একত্রিত করে এক জায়গায় সংমিশ্রণ করে এর ভিত্তিতে আমাদের ইতিহাস লিখতে হবে। প্রাচীন ভারতের পুনর্গঠনে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের সংমিশ্রণে ইতিহাস লেখা প্রয়োজন, তবেই সঠিক প্রকৃত অর্থে আমরা ইতিহাসটি লিখতে পারবো। তাই আজকে ছিল এই সাহিত্যিক উপাদানের আলোচনা। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনের সাহিত্যিক উপাদান, যেখানে দেশীয় সাহিত্যের ভাগ করা আছে, বৈদেশিক সাহিত্যেরও ভাগ করা আছে। দেখো, তোমরা যারা পাশে পড়ো তারা, তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনার্সে পড়ো তোমাদের ক্ষেত্রেও প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বিশেষ করে যারা পাশে পড়ছো তারা কিন্তু পয়েন্ট আকারেও করে লিখতে পারো, তবে 20 নম্বরের নোটসে পয়েন্ট না করে লিখলেই ভালো। অনার্স পাস প্রত্যেকেই 20 নম্বরের নোটে একটা পয়েন্ট করবে না, পয়েন্ট করে বুঝবে যে এই প্যারাতে এই পয়েন্টের উপর আলোচনা হয়েছে, এটা নিজেদের মনের মধ্যে সাজিয়ে নেবে যে এই ঘটনার পর এই ঘটনার পর এই ঘটনা, এইভাবে সাজিয়ে নেবে 20 নম্বরের অ্যান্সারটা। তা এই নোটসটি তোমাদের উভয়দের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা অন স্ক্রিনে দেখে নেব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব বা ভূমিকা। এই প্রশ্নটি পাস এবং অনার্স উভয়দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং 20 নম্বরের জন্যই ইম্পর্টেন্ট। আবার এই সাহিত্যিক উপাদানের ভিতরে দুটি পার্ট আছে, একটি দেশীয় আর একটি বৈদেশীয়। যদি প্রশ্নে উল্লেখ থাকে দেশীয় সাহিত্যিক উপাদানটি লেখো, তখন বৈদেশিক সাহিত্যিক উপাদান লেখা লাগবে না। তবু নোটটির শেষে বৈদেশিক সাহিত্যিক উপাদানটি টিকা আকারে দেওয়া আছে, কারণ টিকা আকারেও কিন্তু বৈদেশিক সাহিত্যিক উপাদান আসতে পারে। আবার এইভাবে যদি প্রশ্নটি দেয় যে সাহিত্যিক উপাদান, তখন দেশীয় ও বৈদেশীয় দুটি লিখতে হবে। এই কারণে নোটটির শেষে আমি ওই পার্টটিও এখানে লিখে দিয়েছি। তবে সাহিত্যিক উপাদান হিসেবে দেশীয় সাহিত্যটা আসার চান্স বেশি, যেটি 10টি প্যারাতে এই উত্তরপত্রটি সাজানো হয়েছে এবং যেটা 20 মার্কসের উপরে, এবং এর ওয়ার্ড হবে 1000 ওয়ার্ড। এখন নোটটিতে কি আছে সেটি দেখব। প্রথমে আমরা একটি ভূমিকা লিখব, যে ভূমিকাতে ইতিহাস বোধ আছে কিনা ভারতীয়দের, এবং সাহিত্যিক উপাদানে প্রবেশ করার আগে একটা ইন্ট্রোডাকশন কিন্তু লিখতে হবে, যেখানে বলা হচ্ছে ইতিহাস হলো অতীতে সেই সব গুরুত্বপূর্ণ ঘটনার সংকলন যা সমকালীন সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। অতীতের এই গুরুত্বপূর্ণ ঘটনাবলীর পুনর্গঠনে ও সংকলনের কাজের যথার্থতা ও সার্থকতা নির্ভর করে তথ্যসূত্রের বা উপাদানের প্রাচুর্যতার উপর।
তাহলে অতীতের ঘটনাই হচ্ছে ইতিহাস, যাকে পুনর্গঠন সংকলন করতে গেলে তথ্যসূত্র উপাদানের দরকার। প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য আবশ্যিক উপাদানের স্বল্পতা ধারাবাহিক ও পূর্ণাঙ্গ ইতিহাস রচনা একটি বড় বাধা। তাহলে প্রাচীন ভারতের আবশ্যিক যে উপাদান সেটা স্বল্প পরিমাণে আছে, তাই ধারাবাহিক আর পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যাচ্ছে না, বড় বাধা তৈরি হয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের ইতস্তত বিক্ষিপ্ত এবং ক্রমপর্যায়হীন অবস্থা। তাহলে উপাদান কীভাবে আছে প্রাচীন ভারতে? ইতস্তত বিক্ষিপ্ত এবং ক্রমপর্যায়হীন অবস্থায় আছে, মানে যার কোনো কাল পরম্পরা ধারাবাহিকভাবে নেই। এবং ইতিহাস রচনায় ভারতীয়দের একটা অনীহা আছে, এটা লক্ষ্য করে মুসলিম ঐতিহাসিক আল বেরুনি মন্তব্য করেছেন যে হিন্দুরা ঐতিহাসিক ঘটনার ক্রমপর্যায় ও শাসকদের শাসনকালের ক্রমপর্যায় সম্পর্কে উদাসীন, এবং যখন তাদের কাছে ঐতিহাসিক তথ্য জানতে চাওয়া হয় তখন তারা গল্পের অবতারণা করে। ভারতীয়দেরকে তিনি হেয় প্রতিপন্ন করছে, ইতিহাস বোধ দিই ভারতীয়দের, এইভাবে তিনি বলতে চাইছেন। এ বিষয়ে ঐতিহাসিক ফ্লিট চরম মত পোষণ করে বলছেন, প্রাচীন ভারতীয়দের ইতিহাস বোধের অভাব ছিল। সরাসরি বলছে প্রাচীন ভারতীয়দের ইতিহাসের কোনো বোধই ছিল না, তাই তারা বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা করতে পারেনি। আধুনিক ঐতিহাসিকরা অবশ্য ফ্লিটের মতকে সমর্থন করেন না। এমনকি ডক্টর কিথও বলেছেন, প্রাচীন ভারতের কিছু কিছু লেখা ও তথ্য প্রমাণ করে যে প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনা ছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনা বা ইতিহাসের উপাদান কোনোটারই অভাব ছিল না। অভাব ছিল কি ছিল? বিভিন্ন তথ্যের সাহায্যে প্রকৃত সাহিত্য গুণসম্পন্ন ইতিহাস রচনার উৎসাহ বা ইচ্ছার। তিনি মনে করেন প্রাচীন গ্রিস ও রোমের ঐতিহাসিক হেরোডোটাস, থুকিডিডিস, লিবি পলিবিয়াস, ট্যাসিটাসের মতো ঐতিহাসিকরা ভারতে একজনও জন্মগ্রহণ করেননি যারা বিভিন্ন তথ্যসূত্রকে একত্রিত করে বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা করতে পারে। তাহলে ভারতীয়দের ইতিহাসবোধ ছিল না, আলবেরুনি বলছেন, এবং সেখানে ফ্লিট সেই একই কথা বলছেন। কিন্তু কিথ বিরোধিতা করছেন এবং রমেশচন্দ্র মজুমদার বিরোধিতা করছেন, এবং ঐতিহাসিকদের নামের তলায় কিন্তু আন্ডারলাইন করতে হবে ইম্পর্টেন্ট বিষয়টি। এরপরে এটা কিন্তু ভূমিকা। এবার এটা পাশের ক্ষেত্রে এই ভূমিকা লিখলেও ভালো হয়, না লিখলেও অসুবিধা নেই। প্রপারলি এই প্যারা থেকে তোমরা কিন্তু পাশের অ্যান্সার করতে পারবে, এবং পাশের 20 নম্বরের উত্তরে পয়েন্টস না করে লিখলেই ভালো হয়। তোমরা বুঝে নেবে কোন ঘটনার পর কোন ঘটনাটি আসে, সেটাই মনের মধ্যে সাজিয়ে নেবে, আর পয়েন্ট আকারে একটু বুঝে নেবে যে এই প্যারাটায় সমগ্র প্যারাটাতে কী রয়েছে। সাহিত্যিক উপাদান এখান থেকে প্রপারলি উত্তর শুরু হচ্ছে। আগের প্যারাটি ছিল ভূমিকা। এই সেকেন্ড প্যারা কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের মৌলিক গ্রন্থের অভাব থাকা সত্ত্বেও প্রাপ্ত ঐতিহাসিক উপাদানের উপর নির্ভর করে আধুনিক ঐতিহাসিকরা প্রাচীন ভারতের ধারাবাহিক ও সুসংবদ্ধ ইতিহাস রচনার কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, সাহিত্যিক উপাদান আর যেটাকে আমরা লিটারেচি বা সোর্স বলছি, প্রত্নতাত্ত্বিক উপাদান আর্কিওলজিক্যাল সোর্স বলছি। তাহলে দুটি উপাদান, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়, দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য। এই জায়গায় হচ্ছে প্রশ্ন, যদি দেশীয় সাহিত্য বলে তাহলে দেশীয় সাহিত্যটুকু লিখবে, বৈদেশিক সাহিত্য তখন লেখা লাগবে না। তাই এরপরে আমরা পরে থার্ড প্যারাতে আমরা দেখব যে কী রয়েছে। থার্ড প্যারাতে দেখো রয়েছে দেশীয় সাহিত্যিক উপাদান প্রাচীন ভারতের ইতিহাস রচনার অন্যতম উপাদান। দেশীয় সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়, ধর্মীয় সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মীয় সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়, হিন্দু বা ব্রাহ্মণ্য সাহিত্য আর বৌদ্ধ জৈন সাহিত্য। সার্বিকভাবে দেশীয় সাহিত্যগুলির মধ্যে বৈদিক সাহিত্য, মহাকাব্য পুরাণ, স্মৃতিশাস্ত্র, ষড়দর্শন, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, সংস্কৃত সাহিত্য, জীবনচরিত, আঞ্চলিক ইতিহাস গ্রন্থ উল্লেখযোগ্য। তাহলে পুরো নোটটিতে কী বিষয়ে আমাদের পড়তে হবে এখানে মেনশন করা হয়েছে। দেশীয় সাহিত্যের মধ্যে কী রয়েছে? ধর্মীয় সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মীয় সাহিত্য দুই প্রকার, হিন্দু ব্রাহ্মণ্য আর বৌদ্ধ জৈন। আর এছাড়া আরও পড়তে হবে বৈদিক যুগের সাহিত্য, মহাকাব্য পুরাণ, স্মৃতিশাস্ত্র, ষড়দর্শন, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, সংস্কৃত সাহিত্য। এইগুলো কিন্তু সব পাটে পাটে এক একটা প্যারা করে করে এর উত্তরগুলো লিখতে হবে। এক একটা প্যারাতে এক একটা এখানে এই জায়গা থেকে এক একটা পয়েন্ট আকারে তৈরি করতে হবে। এরপরে আমরা 4 নম্বর প্যারাতে আমরা দেখব যে প্রথমেই বৈদিক সাহিত্য, যেহেতু এখানে বৈদিক সাহিত্য বলেছিলাম প্রথমে আছে দেশীয় সাহিত্যের মধ্যে, তাহলে বৈদিক সাহিত্য নিয়ে কিন্তু এই সমগ্র প্যারাটি তৈরি হয়েছে। 4 নম্বর প্যারা, খ্রিস্টপূর্ব 6শ শতকের পূর্বের ইতিহাস, যাকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ আনডেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়া বলেছেন, তার রচনার জন্য বৈদিক সাহিত্য আমাদের প্রধান অবলম্বন। বৈদিক সাহিত্য বলতে ঋক্সাম, যজু, অথর্ব এই 4টি বেদ ছাড়াও ব্রাহ্মণ, আরণ্যক, সূত্র সাহিত্য, উপনিষদকে বোঝায়। 4টি বেদের মধ্যে ঋগ্বেদ সংহিতা প্রাচীন। এরকমও বলা হয়ে থাকে যে ঋগ্বেদকে সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষের ঐতিহাসিক যুগে প্রবেশ করেছি। ঋগ্বেদ রচনার সময়কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। ঋগ্বেদ আদি পর্বের আর্যদের ইতিহাস, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের আলোকিত করে। প্রাচীন ভারতের সামাজিক, অর্থনৈতিক, এমন সাংস্কৃতিক, এমনকি রাষ্ট্র বিষয়ক অনেক মূল্যবান তথ্য বেদগুলিতে আছে। এস প্রধান এমনও মন্তব্য করেছেন, ইতিহাস রচনার ক্ষেত্রে বৈদিক সাহিত্য যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। বস্তুত প্রায় 1000 বছরের ভারতীয়
সভ্যতা ও সংস্কৃতির বহু মূল্যবান তথ্য লিপিবদ্ধ রয়েছে বৈদিক সাহিত্যে, কিন্তু F.E. পার্জিটারের মতো পণ্ডিত এগুলোর মধ্যে ঐতিহাসিক বোধের অভাব লক্ষ্য করেছেন। তাহলে এই প্যারাতে আমরা কি দেখলাম? এই প্যারাতে দেখলাম যে বৈদিক সাহিত্যের কথা বলা হলো, যেখানে ঋক্সাম, যজু, অথর্ব রয়েছে এবং সাথে ব্রাহ্মণ, আরণ্যক, সূত্র সাহিত্য, উপনিষদ রয়েছে। এগুলো থেকে সম্পূর্ণ আর্য যুগের, হাজার বছরের আর্য সভ্যতার সম্পূর্ণ ইতিহাস জানতে পারি, কারণ আর্যদের জীবন আবর্তিত হয়েছিল বেদকে কেন্দ্র করে। তো এই প্যারাতে যদি তোমরা পয়েন্ট মনে করতে চাও, তাহলে এখানে কিন্তু বৈদিক সাহিত্য হবে। 5 নম্বর প্যারা, যে 5 নম্বর প্যারাতে কী বলা হচ্ছে আমরা একটু দেখে নেব। 5 নম্বর প্যারাতে এখানে বলা হচ্ছে যে রামায়ণ মহাভারতের কথা আসবে। মহাকাব্য, বৈদিক সাহিত্যের পর দেশীয় সাহিত্যিক উপাদান হিসাবে দুটি মহাকাব্য রামায়ণ মহাভারত সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একটি বিরাট সম্পদ। সাধারণভাবে মনে করা হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেন। এটি পৃথিবীর দীর্ঘতম কাব্য। ঐতিহাসিক ম্যাকডোনাল্ড বলছেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর পূর্বে, আর মহাভারতের রচনা খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দীর মধ্যে। রামায়ণে রাম রাবণের যুদ্ধের বর্ণনাকে আর্য অনার্যের সংঘর্ষের প্রতিচ্ছবি বলা যায়, আর আর্য সভ্যতার পরিণত রূপের ছবি মহাভারতে পাওয়া যায়। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে রাম রাবণের যুদ্ধ, আর্য অনার্যদের প্রতিচ্ছবি মানে ফাইট, এবং রামায়ণ মহাভারত থেকে সেই তৎকালীন যুগের ইতিহাসের সম্পর্কে। তাহলে রামায়ণ মহাভারত থেকে আমরা বিভিন্ন রাজার কাহিনী জানতে পারছি, আর্য অনার্য সংঘর্ষ, দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার, সমকালীন সামাজিক অবস্থা, এগুলো জানতে পারছি। এরপর 6 নম্বর যে প্যারা আছে, সেই প্যারাতে আমরা দেখব কিন্তু পুরাণ। দেখো 18টি পুরাণ আছে। বৈদিক যুগের পরবর্তীকালের অনেক তথ্য জানার জন্য 18টি পুরাণ বা অষ্টাদশ পুরাণ। এর অন্তর্গত ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, লিঙ্গ পুরাণ, কুম্ভ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, এগুলির প্রভৃতি গ্রন্থকে কেউ কেউ ইতিহাস গ্রন্থের মর্যাদা দিতে চেয়েছেন। ডক্টর উইন্টার নিডসের মতে ভারতের অষ্টাদশ পুরাণ প্রাচীন ভারতের উপাদান হিসেবে ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদদের কাছে গুরুত্ব অপরিসীম। তবে পুরাণে অনেক কিংবদন্তি মিশে থাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত বলে মনে করেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ পার্জিটার। এগুলিতে তৎকালীন বিভিন্ন রাজবংশের উত্থান, রাজবংশের তালিকা, রাজার রাজত্বকাল, ভৌগোলিক পরিচিতি প্রভৃতি সম্পর্কে জানা যায়। এই পর্যন্ত পুরাণ লিখলাম। পুরাণ কিন্তু টিকাও আসতে পারে। এর সাথে জুড়ে দেওয়া হয়েছে স্মৃতিশাস্ত্র, যেগুলো বিভিন্ন মুনি ঋষিরা লিখেছিলেন তাদের স্মৃতিকে স্মরণ করে, যেমন মনুস্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, এবং ষড়দর্শন আছে 6টি দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা প্রভৃতি থেকে প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন সামাজিক রীতিনীতি, সমাজ সংগঠন, জাতি বিচার, রাষ্ট্রীয় কর্তব্য প্রভৃতি জানা যায়। এই প্যারাতে আমরা লিখলাম যে অষ্টাদশ পুরাণ, তার মধ্যে ব্রহ্ম, বিষ্ণু, বায়ু, লিঙ্গ, কুম্ভ, মার্কণ্ড, এগুলো থেকে আমরা ইতিহাসের তথ্য পাই। ডক্টর উইন্টার নিডস বলছেন পুরাণের গুরুত্ব রয়েছে অপরিসীম, তবে ভিনসেন্ট স্মিথ আর পার্জিটার বলছেন সাবধানের সাথে ব্যবহার করা উচিত ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ। মহাকাব্যের যুগের পরবর্তীকালে ইতিহাস জানার জন্য বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থগুলির গুরুত্ব অপরিসীম। বৌদ্ধ গ্রন্থ কী আছে? ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, ত্রিপিটকের এই 3টি ভাগ। এছাড়া আছে জাতক, দীপবংশ, মহাবংশ, আর্য মঞ্জুশ্রী, মূলকল্প, ললিত বিস্তার, বুদ্ধচরিত। এগুলো যথেষ্ট মূল্যবান গ্রন্থ। বৌদ্ধ গ্রন্থ রয়েছে অঙ্গুত্তর নিকায়, যা থেকে খ্রিস্টপূর্ব 6শ শতকের রাজনৈতিক অবস্থা, ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান সংক্রান্ত তথ্য পাওয়া যায়। ডক্টর অতীন্দ্র বসুর গবেষণা থেকে জানা যায় যে মেগাস্থেনিস ভারতের সমাজে ধর্মভিত্তিক যে 7টি শ্রেণীর উল্লেখ করেছেন, জাতকে তার সমর্থন মেলে। এছাড়া সিংহলী ইতিবৃত্ত, দীপবংশ, মহাবংশ, গৌতম বুদ্ধের জীবন, এবং এই গ্রন্থগুলো থেকে গৌতম বুদ্ধের জীবন, চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয়, সম্রাট অশোক সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। জৈন ধর্মগ্রন্থ রয়েছে। জৈন ধর্মগ্রন্থগুলির মধ্যে ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, হেমচন্দ্র রচিত জৈন পরিশিষ্ট পার্বণ থেকে আমরা মহাবীর অন্যান্য তীর্থঙ্করদের জীবন কাহিনী জানতে পারি। এছাড়া রয়েছে জৈন প্রবন্ধ সাহিত্য, যেমন মেরুতুঙ্গর সম্পাদিত প্রবন্ধ চিন্তামণি, রাজশেখর সম্পাদিত প্রবন্ধকোষ থেকে সমকালীন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এছাড়া জৈন গ্রন্থ দ্বাদশ অঙ্গ, জৈন ভগবতী সূত্র, আচারঙ্গ সূত্র প্রভৃতি সমকালীন ভারতের সমাজ সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এই পয়েন্টটা, এই যে 7 নম্বর প্যারা করা হলো, এই প্যারাতে কিন্তু বৌদ্ধ আর জৈন ধর্মগ্রন্থগুলোর নাম দেওয়া আছে, এবং সেই গ্রন্থগুলো থেকে পার্টিকুলারলি কোন গ্রন্থ থেকে কী জানা যায় সেটিও এখানে মেনশন করা হয়েছে। 8 নম্বর প্যারা, যেটা হবে ধর্মনিরপেক্ষ সাহিত্য। অনেক ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, আইন প্রভৃতি ধর্মনিরপেক্ষ বিষয়ক সংস্কৃত গ্রন্থ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিশেষভাবে সাহায্য করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য গার্গী সংহিতা, ভাষ্যের চারুদত্ত, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, বাৎসায়নের কামসূত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, বিশাখ দত্তের
দেবী চন্দ্রগুপ্ত, মুদ্রা রাক্ষস প্রভৃতি। অনেকগুলি সংস্কৃত গ্রন্থের নাম দেওয়া হয়েছে যেগুলো ধর্ম নিরপেক্ষ সাহিত্য। এগুলো থেকে কী জানা যায়? এক একটা গ্রন্থ ধরে ধরে এর মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব সবথেকে বেশি, কারণ এই গ্রন্থ থেকে রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা, মৌর্য শাসন ব্যবস্থা প্রভৃতি বিস্তারিত জানা যায়। এছাড়া পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, দুটি ব্যাকরণ গ্রন্থ থেকে যথাক্রমে বৈদিক যুগের পরবর্তীকালের ইতিহাস, শুঙ্গ বংশের রাজত্বকাল, ব্যাক্ট্রীয় গ্রিক আক্রমণ, এগুলো জানা যায়। কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটক থেকে শুঙ্গরাজ পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র শাসনকাল সম্পর্কে জানা যায়। রঘুবংশমে রঘু দিগ্বিজয়ের বর্ণনায় গুপ্তরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য জয়ের আভাস পাওয়া যায়। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে চন্দ্রগুপ্তের বংশ পরিচয়, দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে সমুদ্রগুপ্তের পরবর্তীকালে উত্তরাধিকার সমস্যা, শক আক্রমণ প্রভৃতি সম্পর্কে আলোকপাত করে। বাদশাহের কামসূত্র থেকে গুপ্তযুগের সামাজিক ও নাগরিক জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। তাহলে এইগুলো আমরা সবে সংস্কৃত গ্রন্থ এবং ধর্মনিরপেক্ষ গ্রন্থগুলো দেখলাম। এর পরের প্যারাতে আমরা যেটা দেখব 9 নম্বর, সেটি হচ্ছে বিভিন্ন যে জীবনী গ্রন্থ এবং স্থানীয় ইতিবৃত্ত আছে সেগুলোও কিন্তু গুপ্ত পরবর্তী যুগের ইতিহাস জানা যায়। যেমন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলছেন, এই সময় শাসকরা নিয়মিত তাদের কীর্তি কাহিনী ধারাবাহিকভাবে বিবরণ লিপিবদ্ধ করতেন। যেমন জীবনী গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাণভট্টের হর্ষচরিত, বাগপতিরাজের গৌরবাহ, বিক্রমাঙ্কদেব চরিত, জয়সিংহের কুমারপাল চরিত, ন্যায়চন্দ্রের হাসির কাব্য, চাঁদবর্দের পিতৃরাজ চরিত, সন্ধ্যাকান্নদের রামচরিত উল্লেখযোগ্য। তাহলে এইসব চরিতগুলো থেকে সেই সময়কার সংশ্লিষ্ট রাজাদের ইতিহাস জানা যায়। তবে অধিকাংশ জীবনী গ্রন্থগুলি শাসকদের সভাকবিদের রচনা হওয়ার ফলে সাহিত্যগুলি অতিরঞ্জন ও পক্ষপাতিত্ব দোষে দুষ্ট। বাণভট্টের হর্ষচরিত রাজনৈতিক ঘটনার বর্ণনায় হর্ষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করে তার কৃতিত্বকে বড় করে দেখেছেন বলে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ডক্টর আর রামশরণ ত্রিপাঠী মনে করেন। স্থানীয় ইতিবৃত্ত বা আঞ্চলিক ইতিহাস গ্রন্থগুলি জীবনী গ্রন্থগুলির চেয়ে ঐতিহাসিক মূল্য বেশি। এই আঞ্চলিক গ্রন্থগুলির মধ্যে কলহনের রাস্তরঙ্গনী, কাশ্মীরের ইতিহাস জানা যায়, সোমেশ্বরের রাসমেলা, কীর্তি কৌমুদী, গুজরাটের ইতিহাস জানা যায়, হরিসিংহের সুকীর্তি কীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি, নন্দিক কলম্বকাম ও কলিঙ্গোত্তু পরাণী, এগুলো থেকে কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাস জানা যায়। এগুলো উল্লেখযোগ্য। তাহলে এই প্যারাতে আমরা লিখলাম যে বিভিন্ন জীবনচরিত এবং আঞ্চলিক ইতিবৃত্ত। এর পরের প্যারায় আমরা যেটা দেখব, যে 10 নম্বর প্যারাতে যেটা দেখব, যে দেখো 10 নম্বর প্যারা একটা উপসংহার লিখতে হবে যে এই প্রাচীন ভারতের ইতিহাসের এই সাহিত্যিক উপাদানগুলি, দেশীয় সাহিত্যিক উপাদানগুলির মধ্যে কিন্তু অনেক ত্রুটি রয়েছে। ত্রুটিগুলো কি না, দেখো প্রাচীন ভারতের ইতিহাসের ঐতিহাসিক সাহিত্যগুলির ঐতিহাসিকতা নিয়ে গবেষক মহল সন্দিগ্ধ চিত্ত। এই সমস্ত সাহিত্যের অধিকাংশ শাসককুলের প্রশস্তিবাচক রাজকাহিনী মাত্র। রাজাশ্রিত লেখককুল নিজেদের পৃষ্ঠপোষকের গুণাগুণ বিচারের ক্ষেত্রে গুণকীর্তনে বেশি আবদ্ধ থেকেছেন। এর ফলে তাদের রচিত ইতিহাস পক্ষপাতদোষে দুষ্ট। তবে তার থেকেও বড় কথা, বহু ক্ষেত্রে তাদের কাহিনী পরবর্তীকালে সংশোধিত, এমনকি পরিবর্তিত আকারে উপস্থাপিত হয়েছে। মানে তাদের লেখাই সব গ্রন্থগুলো পরবর্তীকালে কারেকশন হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এই জন্য এর মধ্যে ঐতিহাসিক সত্যতা খুবই কম। উপরন্তু তাদের বিবরণী থেকে সমাজের আপামর শ্রেণীর আর্থসামাজিক অবস্থার আশ পাওয়া যায় না। মানে সমাজের সব মানুষের ইতিহাস কিন্তু এখান থেকে জানা যায় না। সমাজের উচ্চবর্গীয় মানুষ এক্ষেত্রে তাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। বহু ক্ষেত্রে আবার লেখকদের জীবন, ধর্মীয় জীবন ও চিন্তাধারা প্রকৃত ইতিহাস রচনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মানে তারা যে ধর্মের মানুষ, সেই ধর্মের কিন্তু একটা প্রভাব পড়েছিল তাদের লেখায়। তাই দেশীয় সাহিত্যিক উপাদানের মূল্যায়ন প্রসঙ্গে বলা যায়, প্রাচীন সাহিত্যিক উপাদানগুলি প্রকৃত অর্থে ইতিহাস নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য প্রদান করে। অবশ্য ধর্মীয় সাহিত্যিক উপাদানগুলি নিজ ধর্মের এবং নিজ ধর্মীয় শাসকের গৌরব কীর্তন করেছে। তাই অধ্যাপিকা রমিলা থাপার কমিউনালিজম অ্যান্ড রাইটিং অফ ইন্ডিয়ান হিস্ট্রি প্রবন্ধে আদি বৌদ্ধ সাহিত্যিক উপাদানকে ব্রাহ্মণ সাহিত্যিক উপাদানের পরিপূরক বলে মনে করেছেন। তাই ধর্মীয় সাহিত্যিক উপাদানগুলির উপর এককভাবে নির্ভর না করে অপর ধর্মীয় সাহিত্যিক উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদানের সহযোগে প্রাচীন ভারতের প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব। তাহলে আমাদের এই যে সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতা আছে, তাহলে আমরা ইতিহাস লিখব কী করে? আমরা ইতিহাস লিখব প্রত্নতাত্ত্বিক উপাদানের সাহায্যে। আর এখানে রমিলা থাপার বলছেন এটাই, যে বিভিন্ন ধর্মীয় সাহিত্যগুলো সেই ধর্মেরই গুণকীর্তন করেছে, অন্য ধর্মের প্রতি নয়। এই জন্য ব্রাহ্মণ্য সাহিত্যিক উপাদানের একটা পরিপূরক ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি, তার একটা উল্লেখ তিনি এখানে করেছেন। তাহলে এই 10টি প্যারা কিন্তু করতে হবে। এই 10টি প্যারাতে প্রায় 1000 ওয়ার্ড কি 1100 ওয়ার্ডের উপর মতো এই অ্যান্সারটা করা আছে 10টি প্যারায়। তোমরা এটা ভালো করে করবে এবং এই নোটসটি তোমরা কলেজে তোমাদের যে স্যার পড়াচ্ছেন সেই স্যারের কাছে লিখে জমা দেবে এবং চেক করিয়ে নেবে স্যারকে দিয়ে, যে এই নোটসটি পরীক্ষার জন্য লিখলে তোমাদের কেমন হবে।
আশা করি ভালো হবে, কারণ নোটসটি খুবই তথ্যবহুল এবং সমৃদ্ধ। এখানে অনেক সোর্স বা ঐতিহাসিকের নাম আছে এবং তাদের লেখা গ্রন্থ আছে, সেগুলোকে তোমরা আন্ডারলাইন করবে। আর ঠিক যেভাবে এটা লেখা আছে সেইভাবে গুছিয়ে সুন্দর করে তোমরা এর জন্য প্রিপারেশান নেবে। মুখস্থ করার পর ভালো করে বুঝে বুঝে লাইন টু লাইন মুখস্থ করবে এবং বোঝার পর তোমরা এটা লেখার আরেকবার নিজে থেকে লেখার চেষ্টা করবে। তা যাই হোক, এরপরে কিন্তু রয়েছে আমাদের বৈদেশিক সাহিত্যিক উপাদান। এই পর্যন্ত দেশীয় সাহিত্যিক উপাদান, এরপরে আসছে বৈদেশিক সাহিত্য। বৈদেশিক সাহিত্যিক উপাদানটা এক্সট্রা দেওয়া আছে এর সাথে, কিন্তু এটা টিকা আকারেও আসতে পারে, আবার একসাথেও কিন্তু দিতে পারে। তাই এটা কিন্তু অবশ্যই করার প্রয়োজন আছে, মানে সাপোর্টিংয়ে পড়ে যাওয়ার দরকার আছে। এখানে কি বলা হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদানে? প্রাচীনকালে ভারতবর্ষে গ্রিক, রোমান, চৈনিক, তিব্বতী ও আরবীয় এইসব পর্যটকরা ভারতে এসেছেন। যেমন হেরোডোটাস ভারতে আসেননি, ইতিহাসমালা লিখে উত্তর পশ্চিম ভারতের পার্শ্বিক অভিযানের বর্ণনা দিয়েছেন। টেসিয়াসের ইন্ডিকা নামক গ্রন্থে সমকালীন ভারত নানা তথ্য সমৃদ্ধ। আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণ পাওয়া যায় তার 3 অভিযান সঙ্গী নিয়ারকার্স, এরিস্টোবুলাস, ওনেসিক্রিটাস এদের রচনায়। ডায়াডোরাসের বিবলিওথেকা হিস্টোরিকা, এরিয়ানের আনাবাসিস, জাস্টিনের এপিটোম, প্লুটাকের আলেকজান্ডারের জীবনী প্রভৃতি বিবরণে। গ্রিক দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন, তার লেখা ইন্ডিকা গ্রন্থটি সমকালীন ভারতের এক গুরুত্বপূর্ণ দলিল। পলিবায়াসের সাধারণ ইতিহাস থেকে ভারতের বার্লিক গ্রিক আক্রমণের কথা জানা যায়। এছাড়া খ্রিস্টীয় 5ম শতকে জনৈক গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি বা ভারত মহাসাগর ভ্রমণ, টলেমির ভূগোল থেকে তৎকালীন ভারতের ব্যবসা বাণিজ্য সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। রোমান লেখক কুইন্টাস কার্টিয়াসের রচনায় আলেকজান্ডারের ভারত অভিযানের বিবরণ পাওয়া যায়। প্লিনির প্রাকৃতিক ইতিহাস, যাকে ন্যাচারাল হিস্ট্রি বলে, তা থেকেও সমকালীন সমুদ্রপথ এবং ভারতের সঙ্গে রোম, গ্রিসের ব্যবসা বাণিজ্যের মূল্যবান তথ্য পাওয়া যায়। তাহলে এই প্যারায় বৈদেশিক বিবরণ হিসেবে যদি এই প্যারাটার কথা আমরা বলি, তাহলে এই প্যারাতে কিন্তু আমরা লিখেছি গ্রিক এবং রোমান বিবরণী। গ্রিকদের ঐতিহাসিক অনেকের নাম বলা হয়েছে এখানে: হেরোডোটাস, থুকিডিডিস, এরিস্টোবুলাস, ওনেসিক্রিটাস, ডায়াডোরাস, জাস্টিন, প্লুটাক, মেগাস্থেনিস, পলিবায়াস, প্লিনি আছে এখানে। রোমান ঐতিহাসিক হিসাবে কুইন্টাস কার্টিয়াসের কথা বলা হয়েছে। তাই এগুলো নিয়েই হচ্ছে কিন্তু এই প্যারাটা নিয়ে হচ্ছে গ্রিক আর রোমান বিবরণী। এরপরে যে প্যারা, সেটা আমরা চৈনিক বিবরণীটা কিন্তু এখানে করব। চৈনিক বিবরণীর ক্ষেত্রে বলা হয়েছে চৈনিক যে চীন দেশের অনেক পণ্ডিত, যেমন ফাইহেন 399 ভারতবর্ষে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবং দীর্ঘদিন অতিবাহিত করছেন। ফুকুকি গ্রন্থ লিখছেন। হর্ষবর্ধনের আমলে আসেন হিউয়েনসাং সিইউকি লিখছেন, ভারত ভ্রমণের বিবরণ লিপিবদ্ধ করছেন। ইৎ সিং ভারতের বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিবরণী লিখছেন। তিব্বতীয় ইতিহাসবিদ লামা তারকনাথ ভারতে বৌদ্ধ ধর্মের উৎপত্তি গ্রন্থটি তিনি লিখছেন এবং যেটি ঐতিহাসিক মূল্যবান উপাদান একটি। তা এই অল্প একটু শর্ট নিয়েই কিন্তু ছিল চৈনিক উপাদান, মানে চীন দেশ থেকে এসছেন ফাইহেন, হিউয়েনসাং, ইৎ সিং আর লামা তারানাথ। এনাদের লেখা গ্রন্থ থেকে কি জানা যাচ্ছে? এরপরে এর সাথে কিন্তু আরবীয় পর্যটকদের আরবীয় বিবরণ বলছে ভারতের মুসলিম আধিপত্যের ইতিহাস জানা যায় সুলেমান, আল মাসুদি, আল বিলাদুরি, হাসান নিজামি, ইবন খুরদুদবা এদের বিবরণে। আরবি ফার্সি সাহিত্যগুলি প্রধানত ভ্রমণ, ভূগোল, বৃত্তান্ত এই সব রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল বিলাদুরি রচিত চাচনামা এবং 882 খ্রিস্টাব্দে রচিত হুহুদ আল আলম। এগুলো গুরুত্বপূর্ণ ফার্সি গ্রন্থ। এছাড়া সুলেমান আসছে দেবপালের আমলে, আল মাসুদি আসছে মহিপালের আমলে, আরবীয় পণ্ডিত আল বিরুনি আসছেন সুলতান মাহমুদের সাথে ভারতে। তহকিকিহীন গ্রন্থ লিখছেন। ভারতের সমাজ, অর্থনীতি সব কিছুই কিন্তু এইখান থেকে জানা যাচ্ছে। তাহলে চৈনিক এবং আরবীয় পর্যটকদের দিয়ে একটা প্যারা করবে আর গ্রিক রোমান দিয়ে একটা প্যারা করবে, এই দুটি প্যারা। আর 3 নম্বর একটি ছোটো প্যারা হবে, যেটি হচ্ছে এই বৈদেশিক সাহিত্যিক উপাদানের যে সীমাবদ্ধতাগুলি রয়েছে এই সীমাবদ্ধতা সম্পর্কে লিখতে হবে। কী সীমাবদ্ধতা? বিদেশি পর্যটকরা ভারতে খুব বেশি কাল কাটাননি, তাই ভারতের ভাষা রীতিনীতি সম্পর্কে তারা ওয়াকিবল ছিলেন না, তাই তাদের রচনার ভিত্তি দুর্বল। অনেক সময় বিদেশি পর্যটকরা লোকমুখে শোনা কথা বা কিংবদন্তির উপর ভিত্তি করে তাদের বিবরণ রচনা করায় তা গল্পকাহিনীতে পরিণত হয়েছে। নিরপেক্ষতা ছেড়ে বিদেশি পর্যটকরা অনেক সময় নির্দিষ্ট শাসকের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। তাই সাহিত্যিক উপাদানের এই সব ত্রুটি দূর করার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর বেশি নির্ভর করতে আমাদের অসুবিধা নেই। তাহলে এই প্যারাতে কি বলা হচ্ছে যে বিদেশি সাহিত্যিক উপাদানগুলোরও অনেক ত্রুটি রয়েছে, তাই এ থেকে সঠিক ইতিহাস লিখতে গেলে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা মাথায় রাখতে হবে এবং এর উপরে বেশ করে ইতিহাস লিখতে হবে। তা এই ছিল তোমাদের এই 20 নম্বরের সাহিত্যিক উপাদানের নোটস। তোমরা এটা এই নোটসটি সংগ্রহ করে তোমরা এটা খাতায় তুলে মুখস্থ করবে এবং পারলে স্যারকে দিয়ে একবার চেক করিয়ে নেবে নোটের গুণমান দিয়ে। আশা করি এটা ভালো নম্বর উঠবে, জোরের সাথেই বলতে পারি। আর এরপরে যে প্রশ্ন
প্রশ্ন, সেটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। সেটি নিয়ে আমরা খুব দ্রুত আবার ক্লাস করব এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের অ্যান্সারটি করব। প্রথম ইউনিটে প্রত্নতাত্ত্বিক আর সাহিত্যিক উপাদান দুটি গুরুত্বপূর্ণ। সাহিত্যিক উপাদানটি আজকে হলো এবং আজকের এই নোটটি পিডিএফ আকারে এখানে চ্যানেলে দেওয়া থাকবে। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবে এবং সেখানেও গিয়ে দেখবে নোটসটি ওখানে পিডিএফ আকারে রাখা আছে। তোমরা যেভাবেই হোক, এই চ্যানেল থেকে হোক আর টেলিগ্রাম চ্যানেল থেকে হোক, নোটসটি পেয়ে যাবে। আর এর পরের ক্লাস প্রত্নতাত্ত্বিক উপাদানের জন্য খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাস শুরু হবে। ততক্ষণে তোমরা ভালো করে পড়াশুনো করবে আর বন্ধুদের কাছে পারলে আমার চ্যানেলটিকে একটু শেয়ার, লাইক করবে।